নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। যেমন কথা ছিল, আজ আবার এসেছি ফিরে কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্পের আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে। আজ পড়ছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনোজদের অদ্ভুত বাড়ি গল্পটির দ্বিতীয় খণ্ড। সারা উঠোনে ডালবাটা ছত্রখান হয়েছিল। এখানে সেখানে ডালবাটায় কাকের পায়ের ছাপ। এতক্ষণ সারা উঠোনে হুটোপাটা করে কাকটা পেঁপে গাছে গিয়ে বসে ঠোঁট দিয়ে তার গা পরিষ্কার করছিল। বামা সুন্দরী হাত জোর করে কাকটাকে প্রণাম করে বললেন, যাই ঠাকুরজি, আজ আবার কি কাণ্ড বাঁধালে দেখে আসি। আচার খেতে পারেও বটে মানুষটা। আমাদের এত বয়স হলো, এখনো তো অত আচার খেতে পারি না বাপু। সতীশ ভরদ্বাজ গম্ভীরভাবে বারান্দার চেয়ারে বসে পুজোর চালকলার পেতলের রেকাবিখানা টেবিলের ওপরে রেখে তিনি শব্দ করে খবরের কাগজ পড়তে লাগলেন। কিছুটা এরকমভাবে, জিনিসপত্রের দাম ক্রমশই বৃদ্ধি পাইতেছে। এইরূপ বৃদ্ধি পাইলে গরিব মানুষেরা কি করিয়া প্রাণ ধারণ করিবে, কাহার কাছে হাত পাতিবে? হ্যাঁ, ঠিকই তো, ইয়ার কি পেয়েছে নাকি? ইহারা কি করিয়া করিবে? ঠাকুরমশাই একটু অন্যরকম করে কাগজ পড়েন। বেশ বসে জোরে জোরে খবর পড়ছেন। পড়তে পড়তে উত্তেজিত হয়ে তার ভিতরেই নানা রকম মন্তব্য করতে থাকেন। শুনলে মনে হয় যেন ওসব কথাও কাগজেই ছাপা আছে। যেমন তিনি এখন পড়ছেন, কালীচরণ সাধুকে পুলিশ দায়রায় সোপর্দ করিয়াছে। সে নাকি পঞ্চবর্ষীয়া এক বালিকার কান হইতে দুল ছিনাইয়া লইয়া, ইস, ছি 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 ছি, বালিকাটির কান কাটিয়া প্রবল রক্তপাত হইতে থাকে। চামারটাকে জুতো পেটা করতে হয়। দুই দলের খেলায় কেহই গোল করিতে পারে নাই। তা পারবে কেন? অপদার্থ সব। সিমলায় প্রচণ্ড তুষারপাত। হু 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 হু, বরফ বড় ঠান্ডা রে বাপ। মুরগিহাটায় জোড়া খুন ছুরিকাঘাতে। বাবারে, ছুরি যখন কচ করে শরীরে ঢোকে তখন না জানি কেমন লাগে। তিনি এইভাবেই খবর পড়ছিলেন। ঠিক সেই সময় ঝপাত করে কাকটা নেমে এলো বারান্দার রেলিংয়ে, বসে ডাকল, কা। ঠাকুরমশাই কাগজটা নামিয়ে ডবল পাওয়ারের চশমার ওপরের অংশটা দিয়ে কাকটাকে দেখে বললেন, কা তব কান্তা কাস্তে পুত্র। তোমার স্ত্রী বা কোথায়, ছেলেপুলেই বা কোথায়? পশু পাখির আত্মীয় স্বজন থাকে না নাকি? বড় হতভাগ্য হে তোমরা। বলে খবরের কাগজটা ফের তুলে নিয়ে পড়তে লাগলেন। বর্ধমানে বড় কাকের উৎপাত বাড়িয়াছে। এই কাকগুলি কিছু অন্যরকম, সাধারণ কাক নহে। গৃহস্থের বাড়িতে ঢুকিয়া ইহারা দিনে ডাকাতি করিতেছে। কাকটা ফের ডাকল, কাহ। ঠাকুরমশাই ফের কাকটার দিকে চেয়ে বললেন, কস্তং, কে তুমি? কোত্থেকে আসিতেছ? বর্ধমান নয় তো? তোমার ভাবসাব ভালো ঠেকছে না হে। কচ্ছ কচ্ছ। কাকটা একটু কাশির শব্দ করে বলল, ক্যাও। ঝোলালে বাপু, ক্যাওটা আবার কি? এই সময় কাকটা এক লাফে টেবিলের ওপর চলে এলো। তারপর চোখের সামনে হাতের নাগালে বসে টাউ টাউ করে চালকলা খেতে লাগলো। ঠাকুরমশাই তেরে গিয়ে বললেন, হুস হুস। কাকটাও চাল ঠুকরে দিতে এসে বলল, কব্বয়া। এই শুনে সতীশ ভরদ্বাজ পিছিয়ে এলেন। কব্বয়? ঠাকুরমশাই নিজেও অবাক হয়ে বললেন, এ তো বিশুদ্ধ সংস্কৃত। কায়? বলল কাকটা। ঠাকুরমশাই হাত থেকে কাগজটা খসে পড়ে গেল। এটা শুনে হঠাৎ তিনি বুঝতে পারলেন এতক্ষণ ধরে যা হচ্ছে তা খুব সাধারণ ঘটনা নহে।
বামা সুন্দরীকে ভয় দেখানোর জন্য যা বানিয়ে বলেছিলেন তাই বুঝি সত্য হলো। তিনি হঠাৎ হাউমাউ করে দৌড়ে গিয়ে উঠোনের ওপাশে বৈজ্ঞানিক হারাধনের ল্যাবরেটরিতে ঢুকে টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়লেন। সেখানে একটা উপুর করা গামলার মতো কি একটা যন্ত্র, সেটা ছোঁয়া মাত্র ঠাকুরমশাইয়ের গা কাটা দিয়ে উঠল, মাথার চুল এমনকি টিকিটা পর্যন্ত দাঁড়িয়ে গেল, শরীরে একটা শিরশির ভাব। টেবিলের ওপাশ থেকে হারাধন গম্ভীরভাবে বললে, সাকসেসফুল। কি বাবা, কি সাকসেসফুল? স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এতক্ষণ এটা নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। অন্যদিকে মনোজের মেজ কাকা ভজহরি বাজার করার ব্যাপারে খুব পাকা লোক। সবাই বলে ভজবাবুর মতো বাজারু দুনিয়ায় দুটো নেই। বাজারের যত ব্যাপারী আর দোকানদার বাজারু ভজহরিকে দেখলেই ভয় পায়। যে তে এটে সবজিওয়ালা সকাল থেকে ফুলকপির দর 1.5 টাকার 1 পয়সা নিচে নামায়নি, সে পর্যন্ত বাজারু ভজবাবুকে দেখলে নার্ভাস হয়ে নিজে থেকেই 5 শিকে বলে ফেলে। যেসব দোকানদার গোলমেলে দাড়িপাল্লা বা বাটখারা নিয়ে ওজন করে, তারা ভজবাবুর গন্ধ পেলেই সব সরিয়ে ফেলে ভালো মানুষ সাজে। অবশ্য ভজবাবু কখনো দোকানদারের দাড়িপাল্লা বা বাটখারায় মেপে জিনিস কেনেন না। তার সঙ্গে সব সময় নিজস্ব দাড়িপাল্লা এবং বাটখারা থাকে। রান্নার ঠাকুর গুঁফো মিশির আর চাকর রঘু সেসব বাজারে বয়ে নিয়ে যায়। ভজবাবুর বাজার করার কায়দাটা একটু অন্যরকম। সে কায়দাটা এমনই অদ্ভুত যে অন্য খদ্দেররা নিজেদের বাজার বন্ধ রেখে ভজবাবুর বাজার হা করে দেখতে থাকে। যেমন আজ টমেটোওয়ালা ভজবাবুকে দেখে খুব বিনয়ী হাসি হেসে এক গালের পান অন্য গালে নিয়ে 2.5 টাকার টমেটোর দাম 9 শিকে চেয়ে বলল, আগে আপনি বলেই বাবু 4 আনা ছেড়ে দিলাম। ভজবাবু নির্নিমেষ লোচনে টমেটোওয়ালার দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন। পাড়ার থিয়েটারে কেপুবাবু সিরাজদৌল্লা সেজে মোহাম্মদী বেগের হাতে ছোড়া খেয়ে ঠিক যেমনভাবে চেয়েছিলেন, সে দৃশ্যে যে হাততালি পড়েছিল তা 2 মাইল দূর থেকে শোনা গিয়েছিল। হ্যাঁ, ঠিক তেমনই চোখের দৃষ্টি ভজবাবুর। সেই চোখ দেখে টমেটোওয়ালার রক্ত জল হয়ে যেতে লাগলো। মিন মিন করে সে আরও 2 আনা ছেড়ে বলল, ঠিক আছে ভজবাবু, না হয় 2 আনা আরো কম দেবেন। ভজবাবু সে কথার উত্তর দিলেন না। তার থমথমে চোখ মুখ ক্রমে লাল হয়ে উঠছিল, চোখ দুটো স্থির, নাকের পাটা কাঁপছে। একপাশে বেগুন দর করতে করতে অন্য পাশে পালং শাক থলিতে ভরতে ভরতে 2-4 জন করে লোক এগিয়ে এসে আশেপাশে দাঁড়িয়ে গেল ভজবাবুর পাট দেখবে বলে। ভজবাবুর ঠোঁট কেঁপে উঠল। ফিসফিস করে প্রথমে বললেন, মহাপাপ, মহাপাপ। কথা শোনার জন্য 2-4 জন কান এগিয়ে আনল। ভজবাবু এবার আর একটু জোরে বলে উঠলেন, মহাপাপ। সেই গম্ভীর ধ্বনি শুনে টমেটোওয়ালার মুখ শুকিয়ে গেল। পরক্ষণেই ভজবাবু হঠাৎ 2 হাত লাফিয়ে উঠে বিকট হুঙ্কার ছাড়লেন, মহাপাপ, মহাপাপ, মহাপাপ। যারা কান এগিয়ে এনেছিল তারাই বিকট শব্দে কান চেপে ধরে 5 হাত করে পিছিয়ে গেল। ভজবাবু লাফাচ্ছেন আর হুঙ্কার দিচ্ছেন, মহাপাপ, পৃথিবী রসাতলে যাবে। তারপর টমেটোওয়ালার দিকে আঙুল তুলে চেঁচাতে লাগলেন, তুইও রসাতলে যাবি, এখনো সময় আছে, বল ঠিক করে। টমেটোওয়ালা নিথর হয়ে বসে রইল খানিকক্ষণ। তারপর হঠাৎ চোখ মুছে ধরা গলায় বলল, 7 শিকে বাবু, 7 শিকে দিন বাবু, আপনার দাড়িপাল্লা দিন। ভজবাবু সব জায়গায় এক কায়দা খাটান না, তাহলে আর বাজারু হিসেবে তার নামডাক কিসের? টমেটোওয়ালাকে কাঁদিয়ে তিনি পালং শাক বেচতে আসা একটা ছোট্ট মেয়ের ঝুড়ির সামনে এসে দাঁড়ালেন।
মেয়েটার বয়স বছর 10 হবে। পান খাওয়া রাঙা ঠোঁট চেপে খুব গম্ভীর মুখে নাকের নোলক দুলিয়ে বসেছিল সে মেয়েটি। ভজবাবু তার সামনে উবু হয়ে বসে মুখের দিকে চেয়ে ভারী মোলায়েম হেসে ছড়া কাটার মতো সুর করে বলতে লাগলেন, ও খুকি, তুমি পান খেয়েছো? বাহ বাহ, পান খেয়েছো? নাকের নোলক, মুখে পান, জয় জয় বলো, জয় ভগবান। মেয়েটা ভয় পেয়ে খুব সন্দেহের চোখে ভজবাবুকে দেখতে লাগলো। ভজবাবু মাথা নেড়ে নেড়ে বললেন, খুকি নোলক পড়েছে, খুকি পান খেয়েছে, খুকি নোলক পড়েছে, খুকি পান খেয়েছে। পালং শাক কত করে গো খুকি? মেয়েটা এসব শুনে মুখ ঝামটা দিয়ে বলল, টাকা টাকা। ভজবাবু মুখখানা ভার করে বললেন, পান খাওয়ার কথায় রাগ করলে খুকুসোনা? এ মা, রাগ করলে? পালং কখনো 1 টাকা হয় মা? মেয়েটা কাঁদো কাঁদো হয়ে বলে, বাবা যে বলে গেছে 1 টাকার কমে কাউকে বেচবি না। ভজবাবুর 2 চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। হাপুস চোখে কেঁদে ভজবাবু বললেন, ও খুকি, তুই আমার ওপর রাগ করলি শেষে? পান খাওয়ার কথা বললাম বলে রাগ করলি? তা এই কান্নাকাটি দেখে ছোট মেয়েটা ঘাবড়ে গিয়ে দিশাহারার মতো বলে ফেলে, তা আমি কি করব? বাবা বলে গেল যে। ভজবাবু চোখ মুছে ধরা গলায় বললেন, তুই বুঝি বাপের সব কথা শুনিস খুকি? চুরি করে তেঁতুল খাস না? নতুন জামার জন্য বায়না করিস না? কাজের সময় পালিয়ে খেলতে যাস না? মেয়েটা এই কথায় ফিরিক করে হেসে বলল, আচ্ছা আচ্ছা, 12 আনা করে দাও। মেছো বাজারে কানাই মাছওয়ালা বড় ভয়ঙ্কর লোক। সবাই জানে কানাই দিনে মাছ বেচে আর রাতে ডাকাতি করে। গুলি পাকানো বিশাল চেহারা তার, চোখ দুখানা সবসময় গাঁজাখোরের মতো লাল। খদ্দেরদের সঙ্গে ধমক ধমক দিয়ে কথা বলেছে। 1/2 মণ 1 মণ ওজনের বড় বড় মাছ হেলা ফেলায় তুলে ভচাং ভচাং করে কেটে ফেলে এক লহমায়। বুকের পাটা না থাকলে কেউ কানাইয়ের সঙ্গে দরাদরি করতে যায় না। কানাইয়ের দোকানে আজ মস্ত মস্ত কই মাছ। দূর থেকে ভজ বাজারুকে দেখেই কানাই তড়িঘড়ি কই মাছগুলোকে গামছা চাপা দিয়ে রাখল। 15 টাকা দর দিয়ে রেখেছে। ভজবাবু দেখলেই 10 টাকায় নামিয়ে ফেলবে, তার চেয়ে চেপে রাখা ভালো। কিন্তু কই মাছ চাপা কি অত সহজ? তারা লাফায়, হাটে, ছোটে। গামছায় চাপা কই মাছেরা গামছাটা ছেঁড়ার জোগাড় করে তুলল। এই সময় ভজবাবু এসে গম্ভীর মুখে বললেন, গামছাটা কত দিয়ে কিনেছিলি? কানাই মাথা চুলকে বলল, কত আর, 3 টাকা বোধ হয়। ভজবাবু তেমনি গম্ভীর মুখে বললেন, মাছের দামের সঙ্গে গামছার দামটা যোগ করে বল, কই মাছের দর কত? কানাই মুখখানা কাঁচুমাচু করে বলল, ও মাছ বিক্রি হয়ে গেছে বাবু, তাই ঢেকে রেখেছি। কে কিনেছে? কানাই অন্যদিকে চেয়ে বলল, আগে দারোগা বাবু। এসব চালাকি ভজবাবু জানেন, তাই একটুও না ঘাবড়ে তিনি বললেন, আমি তো থানার কাজ দিয়েই যাব, মাছগুলো দিয়ে দে, বরং পৌঁছে দিয়ে যাবক্ষণ। দারোগা বাবু আবার নিশিকান্তপুরের ডাকাতির ব্যাপারে আমার পরামর্শ চেয়েছিলেন। এই শুনে কানাইয়ের মুখের চেহারা পুরো পাল্টে গেল। 15 টাকার মাছ সে তখন 12 টাকায় ছাড়তে রাজি, কারণ নিশিকান্তপুরের ডাকাতিটা নিয়ে হইচই করছে পুলিশ। ওর মুখের চেহারা দেখে ভজবাবু বুঝতে পারলেন যে কানাইকে এবার বাগে পাওয়া গেছে। জজ সাহেব যখন আসামির ফাঁসির হুকুম দেন তখন যেমন গম্ভীর করুণ মুখের ভাব করে,
ঠিক তেমনি মুখ করে ভজবাবু কানাইয়ের দিকে চেয়ে আছেন। তা দেখে কানাইয়ের বুক কেঁপে ওঠে। সে ভয়ে ভয়ে বলে, দারোগাবাবু বোধহয় মাছের কথা ভুলেই গেছেন, আপনি যখন বলছেন। ভজবাবুর ইঙ্গিতে রঘু দাড়িপাল্লা আর গুফমিশির বাটখারা বের করে ফেলেছে। ঠিক এই সময় একটা বাধা পড়ল। হয়েছে কি, গোয়েন্দা বরদাচরণ আর তার অ্যাসিস্ট্যান্ট ভাগ্নে চাক্কুও বাজারে এসেছে। সবাই জানে ভজবাবু বাজারে এলে সব জিনিস সস্তা হয়ে যায়, তাই ভজবাবুর পিছু পিছু বাজার করার জন্যে অনেকেই তককে তককে থাকে। যেই ভজবাবু 2.5 টাকার মাল 7 শিকেতে কিনে নেন, অমনি অন্য বাজারুরা সেই দোকানিকে ছেঁকে ধরে সব মাল 7 শিকে দিয়ে চিলুচিলু করে কিনে নেয়। বরদাচরণ সেই দলের। বরদাচরণ কই মাছ বড় ভালোবাসেন। এবছর এখন পর্যন্ত কই মাছ খাওয়ার ভাগ্য তার হয়নি। আজই প্রথম কানাই মাছওয়ালা কই মাছ নিয়ে এসেছে। অথচ বরদাবাবুর কিছু করারও নেই, কারণ বাজারু ভজহরি মাছগুলিকে প্রায় গ্রেফতার করে ফেলেছেন। তাই গোয়েন্দা বরদাচরণের মুখটা খুবই বিষণ্ণ হয়ে গেল। ভাগ্নে চাক্কু ব্যাপারটা লক্ষ্য করে খানিক ভেবে নিয়ে মামার কানে কানে কি যেন একটা বুদ্ধি দিল। তখন মুখখানা উজ্জ্বল হয়ে উঠল বরদাচরণের। তিনি কাচুমাচু মুখ করে ভজবাবুর কাছে গিয়ে খুব কুণ্ঠিত গলায় বললেন, আগে ভজহরি বাবু, একটু কথা ছিল। বাজার করার সময় ভজবাবু তৃতীয় পক্ষের সঙ্গে কথা বলতে বড় ভালোবাসেন না। ওস্তাদ কালোয়াদ যেমন গানের সময় কেবল তবলচি বা তানপুরাওয়ালা ছাড়া জগতের আর সব ভুলে যায়, ভজবাবু বাজার করার সময় দোকানদার ছাড়া আর কাউকে মনে রাখতে চান না। বাজার করাটাও একটা আর্ট, আর আর্টের সময় কে ভেজাল পছন্দ করে? বিরক্ত ভজবাবু তাই বললেন, কথার আর সময় ছিল না, কই মাছগুলো তুলেছি সবে, ঠিক এই সময় যত কথা। বরদাচরণ গম্ভীর হয়ে বললেন, আগে রাগ করবেন না ভজবাবু, আপনার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? ভজবাবুর হাত থেকে একটা মাছ লাফিয়ে পালিয়ে গেল। সেটাকে সাঁ করে ধরে ট্যাকে গুজে ফেলল কানাই। যা বাঁচানো যায় আর কি। বরদাচরণ বিষণ্ণ মুখে বললেন, আগে খুব খারাপ ধরনের অ্যাক্সিডেন্ট। বাজারে আসবার পথে আপনার বাড়ির পাশ দিয়ে যখন আসছি, তখন শুনি ভিতর বাড়িতে তুমুল চেঁচামেচি হচ্ছে, বহু লোক ভিড় করেছে, আপনি একটু তাড়াতাড়ি চলে যান। ভজবাবু আর কই মাছের দিকে ফিরেও চাইলেন না। সর্বনাশ বলে চেঁচিয়ে উঠে বাড়িমুখো ছুটতে লাগলেন। ভজবাবু বাড়ির কাছাকাছি যখন এসে পড়েছেন, তখন শ্রুতিধর ঘোষ আর ফচকে ফটিকের সঙ্গে রাস্তায় দেখা। শ্রুতিবাবু একগাল হেসে ভজবাবুকে বললেন, পড়ে গেছেন? হন্তদন্ত ভজবাবু আঁতকে উঠে বললেন, মরে যায়নি তো? শ্রুতিবাবু একটু চিন্তা করে বললেন, না বোধহয়। তখন ভজবাবুর মাথায় আর একটা প্রশ্ন এলো। উদ্বিগ্ন হয়ে বললেন, কে পড়েছে বলুন তো? আগে আপনার পিসিমা। খুব হতাশ হয়ে ভজবাবু বললেন, ও তাই বলুন। আরে হয়েছে কি, গণেশবাবু গরুর দড়ি চুরি করেছিলেন ফাঁসি যাওয়ার জন্য। ধরা পড়ে খুব নাকাল হচ্ছেন রাখোবাবুর কাছে। রাখোবাবু বলেছেন এবার থেকে যেন গণেশবাবু ফাঁসি যাওয়ার জন্য নিয়মিত বাজার থেকে নতুন দড়ি আনিয়ে নেন। ভজবাবু একটু বিরক্ত হয়ে বললেন, আর কিছু হয়েছে? শ্রুতিবাবু একটু চিন্তা করে বললেন, হয়েছে, কিন্তু কি যেন। ফটিক, কি যেন হয়েছে? আর ইলেকট্রিক দিয়ে কি যেন হলো একটা। আরে পুরুত মশাই শখ খেয়ে অজ্ঞান হয়ে পড়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রুতিবাবু লাফিয়ে উঠে বললেন। আর দুঃখবাবুকে মনোজ ঠাকুরজির ইংরেজি জিজ্ঞেস করেছিল, দুঃখবাবু বলতে পারেননি।
আর কিছু? আরও চান? শ্রুতিবাবু ভারী অবাক হয়ে বলেন। ফটিক বলে, আরও একটা আছে। কি যেন? শ্রুতিবাবু জিজ্ঞেস করলেন। সেই যে কাকটার কথা। ফটিক মনে করিয়ে দিল। হ্যাঁ 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 হ্যাঁ, একটা কাক। ভজবাবু এইসব বাজে কথায় আর কান দেন না, দাঁড়ানো না, দৌড়ে বাড়ির দিকে এগোতে থাকেন। এদিকে ততক্ষণে ঠাকুরজিকে গোবর থেকে তুলে স্নান করানো হয়েছে। সতীশ ভরদ্বাজ জ্ঞান হয়ে উঠে বসে গরম দুধ খাচ্ছেন। দুঃখবাবু তার ঘরে বসে ডিকশনারি খুলে প্রাণপণ খুঁজেও ঠাকুরজি শব্দের ইংরেজি খুঁজে পাচ্ছেন না। সরোজ একবার সিস্টার ইন ল বলায় ভারী রেগে গিয়েছিলেন তার ওপর। গণেশবাবু নিজের ঘরে শুয়ে কড়িকাঠের দিকে এক মনে চেয়ে রয়েছেন। রামু চশমা চোখে হ্যারিকেনকে খুঁজতে বেরিয়েছিল। খুব ঠাহর করে দেখে সে মাঠ থেকে হরশঙ্কর গয়লার একটা মোষকে ধরে এনে চুপিসারে গোয়ালে বেঁধে রেখে এখন কদম গাছের তলায় বসে কাঁচা মূলো দিয়ে মুড়ি খাচ্ছে। রাঘবাবুর অফিস যাবার সময় হয়েছে, কিন্তু হঠাৎ খেয়াল করে দেখেন স্নানের আগে যখন গেঞ্জি ছেড়েছেন তখন সেই গেঞ্জির সঙ্গে গলার পইতে খুলে গেছে। কিরমিরিয়া গেঞ্জি কেচে শুকোতে দেওয়ার সময় বাজে সুতো ভেবে সেটা কোথায় গুটলি পাকিয়ে ফেলে দিয়েছিল। বজ্জাত সেই কাকটা পইতে মুখে নিয়ে পেঁপে গাছে গিয়ে বসেছিল। এখন দেখা যাচ্ছে পইতেটা কাকের গলায় ঝুলছে। তাই দেখে আবার মনোজের ঠাকুমা রেকাবিতে নৈবেদ্য সাজিয়ে পেঁপেতলায় রেখে প্রণাম করছেন। গলায় পইতে না থাকায় রাঘবাবু কথা বলতে পারছেন না, কিন্তু বারান্দায় দাঁড়িয়ে নিঃশব্দে মুখ নেড়ে ভয়ঙ্কর রাগারাগি করছেন আর হাত পা ছুটছেন। মুখের নানা রকম ভঙ্গিতে কখনো গাধা, কখনো গরু, কখনো বা বোকা শব্দগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। বাবা কখন কি বলছে তাই নিয়ে মনোজ, সরোজ আর পুতুল উঠোনের এক কোণে দাঁড়িয়ে বাজি ধরছে। যেমন একবার রাঘবাবু মুখটা এর মতন করে আবার উয়ের মতো করায় সরোজ বলল, এখন বাবা ঘেউ করল। পুতুল বলল, তুর, ও তো কুকুরের ডাক। বাবা বলল ধ্যাত্তেরি। মোটেই না, মনোজ বলে। বাবা ওভাবে ঢেকুর তোলে। রাঘবাবু আবার আ রাঘবাবু এবার আ করে একটা ই করলেন। মনোজ বলল, পাজি। পুতুল বলল, হুম, হায় এ কি বলল বাবা? সরোজ বলল, না না, বাবা আমাদের বাড়ি থেকে বেরোতে বলছে। এদিকে ব্যায়ামবীর এবং বৈজ্ঞানিক হারাধন ভূতে বিশ্বাস করেন না। বাড়িতে নানা রকম চেঁচামেচি শুনে ল্যাবরেটরি থেকে বেরিয়ে এসে সব ব্যাপারটা ভালো করে বোঝবার চেষ্টা করছিলেন তিনি। কিরমিরিয়া গিয়ে তার পা ধরে কাঁদতে বসল। ও হারা দাদা বাবু গো, বাড়িতে এসব কি হলো গো? একটা কাকভূত এসে বড় দাদা বাবুর পইতে নিয়ে গেল গো। বড় দাদা বাবু কথা বলতে পারবে গো? হারাধন কাকটার দিকে চেয়ে বলল, কাকভূত? কাকভূত আবার কি? কথাটা চেনা চেনা ঠেকছে মনে হচ্ছে, অনেকটা চাগম কিংবা লামরোর মতো। এখন হয়েছে কি, হারাধন শুধুই ব্যায়ামবীর নয়, সে ব্যায়াম জানে, কুস্তি, বক্সিং, জুডো, ক্যারাটে সব জানে। আবার বৈজ্ঞানিক হিসেবেও রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা, বলবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা ইত্যাদি সব কাজের কাজই। তার গবেষণাগারের পিছনে উদ্ভিদবিদ্যার নানা রকম পরীক্ষা চালানোর একটা আলাদা বাগান আছে। সেখানে অনেকগুলো কিম্ভূত গাছও রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে চাগম গাছ, আর একটা লামড়ো। অর্ধেক ধান আর অর্ধেক গমের বীজকে বৈজ্ঞানিক উপায়ে জুড়ে দিয়ে একটা সংকর বীজ তৈরি করে সে তার নাম দিয়েছেন চাগম। অর্ধেক লাউ বীচির সঙ্গে অর্ধেক কুমড়ো বীচি জুড়ে হয়েছে লামড়ো গাছের বীজ। চাগম আর লামড়ো দুটো বীজ থেকে গাছ বেরিয়েছে বটে,
তবে তাতে এখনো কোনো ফসল ধরেনি। চাগম বা লামড়ো কেমন হয় তা জানবার জন্য শহর শুদ্ধ লোক অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। হারাধনের পা ধরে কিরমিরিয়া বিলাপ করছে। বাড়িতে কাকভূত থাকলে আমি মরে যাব গো, ও হারাদাদা বাবু গো, আমি মরে গেলে তোমার চাগম দিয়ে লামড়োর ঘন্ট কে চেখে দেখবে গো? হারাধন গম্ভীরভাবে কিরমিরিয়ার হাত থেকে পা ছাড়িয়ে নিয়ে নিজের বাগানের দিকে চলে যেতে যেতে বলল, ওটা কাকভূত নয় রে কিরমিরিয়া, ওটা হয় কাক, না হয়তো ভূত। সতীশ ভরদ্বাজ একটু সুস্থ হয়ে বসে রাখবাবুর জন্য নতুন পইতে গ্রন্থি দিচ্ছিলেন। শেষ গ্রন্থিটা দিতে দিতে গম্ভীর গলায় বললেন, ভূত। রাখবাবু সতীশ ভরদ্বাজের হাত থেকে পইতেটা কেড়ে নিয়ে গলায় পড়েই বললেন, কাক। সতীশ ভরদ্বাজ মাথা নেড়ে বললেন, ভূত। ওকে আমি বিশুদ্ধ সংস্কৃত বলতে শুনেছি নিজের কানে। রাখবাবু বললেন, কাক, নোংরা বজ্জাত পাঁজি ছুঁচো একটা কাক, নিজের চোখে দেখেছি মশাই। সতীশ ভরদ্বাজ সে কথায় খণ্ডন করে বললেন, ভুল দেখেছেন। রাখবাবু বললেন, ভুল শুনেছেন। সতীশ ভরদ্বাজ বললেন, না। রাখবাবু বললেন, আমারও ওই এক কথা, না। সতীশ ভরদ্বাজ আবার বললেন, ওটা যে ভূত নয় তা প্রমাণ করতে পারেন? করছি। বলে রাখবাবু পেল্লায় চেঁচিয়ে ডাকলেন, মনোজ। মনোজ গুটি গুটি এগিয়ে এসে বলল, কি বাবা? তোর গুলতিটা নিয়ে আয় তো, কয়েকটা বেশ ভারী দেখে পাথরও আনিস, কাকটার উচিত শিক্ষা হওয়া উচিত আজ। মনোজ দৌড়ে তার গুলতি আর কয়েকটা পাথর নিয়ে এলো। রাখবাবু বড়সড় একটা পাথর গুলতিতে ভরে টিপ করতে লাগলেন। মনোজের ঠাকুমা যে নৈবেদ্য রেখে গেছেন, কাকটা উঠোনে নেমে এসে তা খাচ্ছিল। মনোজ, সরোজ আর পুতুল বাবার হাতের টিপ দেখবে বলে দম বন্ধ করে দাঁড়িয়ে আছে। সরোজ বলল, বাবা ঠিক লাগাবে দেখ। মনোজ বলল, পারবে না। পুতুল বলল, 3 বারে পারবে। ঠিক এই সময় পেঁপে গাছের পিছনে দেয়াল ঠোপকে একটা টুপিওয়ালা মুখ উকি মারল। সরোজ, মনোজ একসঙ্গে চেঁচিয়ে বলল, চাক্কুদা। রাখবাবু কাকটাকে টিপ করতে করতে বিরক্ত হয়ে বললেন, কাজের সময় বড় বিরক্ত করিস তোরা। আরে কাকটাও অসম্ভব বজ্জাত, কিছুতেই এক জায়গায় স্থির হয়ে বসছে না। চাক্কু খুব ভালো ফুটবল ক্রিকেট খেলে, জুডো জানে, বক্সিং করে। ব্যায়াম আর প্যাঁচ শিখতে সে রোজ লুকিয়ে লুকিয়ে ব্যায়ামবীর হারাধনের কাছে আসে। তাকে যে লুকিয়ে আসতে হয় তার কারণ চাক্কুর মামা গোয়েন্দা বরদাচরণের সঙ্গে মনোজের কাকা হারাধনের একেবারেই সদ্ভাব নেই। হারাধন আর বরদাচরণ কেউ কাউকে দেখতে পারেন না দুচক্ষে। হারাধনের নাম শুনলে বরদাচরণ বলেন, বৈজ্ঞানিক। আশ্চর্য এই, বরদাচরণের নাম শুনলে হারাধন অবিকল একই সুরে বলেন, গোয়েন্দা। বরদাচরণও কুস্তি, বক্সিং, জুডো ইত্যাদি নাকি ভালোই জানেন। তবে এসব ব্যাপারে বরদা আর হারার মধ্যে কে শ্রেষ্ঠ তার কোনো মীমাংসা এখনো পর্যন্ত হয়নি। চাক্কু দেওয়ালের ওপর মুখ তুলে বাড়ির ভেতরটা ভালো করে দেখে নিয়ে মুখে আঙুল পুড়ে দুটো অদ্ভুত শীষ দিল। শীষের শব্দ হতে না হতেই দেওয়ালের ওপর বরদাচরণের মুখখানা ভেসে উঠল। এবার তিনিও বাড়ির ভিতরটা দেখতে লাগলেন। সরোজ, মনোজ ফের চেঁচালো, গোয়েন্দা কাকু। রাখবাবু চাক্কু আর বরদাচরণকে লক্ষ্যই করেননি। তিনি অতি নিবিষ্ট মনে গুলতির তাকের মধ্যে কাকটাকে আনবার চেষ্টা করছিলেন, কিন্তু নচ্ছার কাকটা কিছুতেই স্থির থাকছে না, কেবল লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। সরোজ, মনোজের চেঁচামেচি শুনে বিরক্ত রাখবাবু বললেন, আহ, একটু চুপ করবি তোরা? কনসেন্ট্রেশন নষ্ট করে দিলে লোকে কি করে জরুরি কাজ করবে?
যতক্ষণ কাকটার গায়ে না লাগছে ততক্ষণ আমি অফিস যাব না বলে মনে মনে প্রতিজ্ঞা করেছি। কাকমারা ভুলে গিয়ে সরোজ মনোজ পুতুল তখন হা করে দেখছে গোয়েন্দা বরদাচরণ আর চাক্কু দেওয়ালের ওপর উঠে দাঁড়িয়েছে। দুজনের দেওয়াল টপকানো দেখে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। সাধারণত গোয়েন্দা বরদাচরণ কখনো সদর দরজা দিয়ে ঢোকেন না, তাতে নাকি গোয়েন্দার বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়। লোকে গোয়েন্দা বলে খাতির করতে চায় না। গোয়েন্দাদের আচার আচরণে একটা রহস্যময়তা না থাকলে লোকে সেই গোয়েন্দাকে মানবেই বা কেন? গোয়েন্দারা কখনো সহজ পথে চলবেন না, সহজ পথে ভাববেন না, সহজ চোখে চাইবেন না। সবসময় এমন আচরণ করবেন যাতে লোকে চমকে, আঁতকে, ভয় খেয়ে বা ভিড়মি খেয়ে যায়। তাই গোয়েন্দা বরদাচরণ বেশিরভাগ বাড়িতেই দেওয়াল টপকে জানলার শিক বেঁকিয়ে ঢোকেন। শোনা যায় এক বাড়িতে নাকি শীত কেটেও ঢুকেছিলেন। শীতের চোর নাকি? তবে চেনা জানা লোকের বাড়ি না হলে তিনি এতটা করেন না। যাই হোক, বরদাচরণ দেওয়ালের ওপর উঠে গলা থেকে ঝোলানো একটা বাইনোকুলার তুলে চোখে লাগিয়ে চারদিক চাইছিলেন। তার সেই দেখা আবার দেখছিল সরোজ মনোজ পুতুল আর সতীশ ভরদ্বাজ। আর ঠিক সেই সময় স্নানের ঘর থেকে বেরিয়ে ঠাকুরজি ভেজা পায়ে আরেকবার পড়ি মরি করে সামলে গিয়ে দাঁড়িয়ে চাক্কু আর বরদাচরণকে দেখতে পেলেন। রাখোবাবু কাকটার ব্যবহারে বিরক্ত হয়ে চেঁচিয়ে বললেন, কেউ কি নেই যে কাকটাকে এক জায়গায় একটু ধরে রাখবে স্থির করে? কাকটার খাওয়া হয়ে গেছে, এবার সে একটা উড়াল দিয়ে ফের পেঁপে গাছটায় গিয়ে বসল। রাখোবাবু বললেন, এইবার এইবার। বলতে বলতে পেঁপে গাছের দিকে কাকটাকে টিপ করতে গিয়ে তিনি দেওয়ালের ওপর মামা ভাগ্নের মূর্তি দেখে চমকে প্রচণ্ড চেঁচিয়ে বললেন, কে রে? হ্যাঁ, কার এই সাহস যে দেওয়ালে উঠেছিস? তাক করা গুলতি দেখে আর সেই গর্জন শুনে তৎক্ষণাৎ চাক্কু পচাং করে দেওয়ালের ও পিঠে লাফিয়ে পড়ল। বরদাচরণ তা পারলেন না। চাক্কু ছেলে মানুষ, সে হালকা শরীরে যত লাফ ঝাঁপ করতে পারে, বরদাচরণ কি তা পারেন? পারেন না। এ বয়সে লাফ ঠাপ দিলে হাত পা ভাঙতে পারে। তবে তিনি বাইনাকুলারটা ফেলে দুটো হাত ওপর দিকে তুলে বলে উঠলেন, সারেন্ডার সারেন্ডার, গুলি ছুড়বেন না প্লিজ, আমি বরদাচরণ। ও বড়দা বাবু বলে রাখোবাবু গুলতি নামিয়ে নিলেন। বললেন, কি খবর? খবর খুব সাংঘাতিক, আমি একটা তদন্তে এসেছি। তদন্ত? কিসের তদন্ত মশাই? বলছি বলছি বলে বরদাচরণ দেওয়াল থেকে নামবার উপায় খুঁজতে লাগলেন। দেওয়ালটা মস্ত উঁচু, চাক্কু লাফ দিলেও বরদাচরণ তা করতে ভরসা পান না। তাই খুব সাবধানে দেওয়ালের ওপর দিয়ে হেঁটে পেঁপে গাছটার কাজ বরাবর যেতে থাকেন। ইচ্ছে হচ্ছে পেঁপে গাছ বেয়ে নেমে আসবেন। এই সময় সতীশ ভরদ্বাজ বলে ওঠেন, বড় নরম গাছ, ভেঙে যাবে। গাছে আবার কাকভূত বসে আছে। রাখোবাবু বললেন, ভূত নয়, কাক। সতীশ ভরদ্বাজ উল্টে নিজে বললেন, বলছি তো ভূত। কাক। ভূত। কাক। ভূত। কিন্তু মীমাংসা হলো না বলে দুজনেই দুজনের দিকে খানিক কটমট করে চেয়ে রইলেন। ওদিকে বরদাচরণ কাকটার কথা জানতেন না। পেঁপে গাছের সহনশীলতা সম্পর্কেও তার জ্ঞান তেমন নেই। যেই পেঁপে গাছের ডগাটা ধরতে গেছেন, অমনি ভুতুরে কাকটা বলে উঠল, খড়খাড় খড়খাড়। সতীশ ভরদ্বাজ বলে উঠলেন, শুনলেন তো? পরিষ্কার বলল, খবরদার। রাখোবাবু বলেন, ওটা কাকের ডাক। বরদাচরণ কাকটাকে বললেন, হুস হুস। কাক বলল, কে? বড়দা বললেন, চোপড়াও কেলে ভূত, পালা, যা যা। কাকটা আবার বলল, কটর কটর। সতীশ ভরদ্বাজ বললেন,
সতীশ ভরদ্বাজ এবার বললেন, শুনুন, বলছে কেটে পড় কেটে পড়। বরদাচরণ তখন ট্যাগ থেকে রিভলভার বার করে ফেলেছেন। কাকটাকে শাসিয়ে বলবেন, দেব খুলি উড়িয়ে, যা বলছি। কাকটা হুরুস করে উঠে বরদাচরণের মাথায় একটা রাম ঠোক্কর মারল। বরদাচরণ পেঁপে গাছের ডগা শুদ্ধ ভেঙে নিয়ে হরাস করে উঠোনে পড়লেন। সেই শব্দে বাড়িময় দৌড়াদৌড়ি চেঁচামেচি পড়ে গেল। বামা সুন্দরী এসে বরদাচরণকে হাত ধরে তুলে বললেন, কেন বাবা বড়দা, সামনে সদর দরজা থাকতেও দেওয়াল টপকাতে গেলে কেন? হ্যাঁ, বরদাচরণ নিজের কোমরে হাত দিয়ে মালিশ করতে করতে ব্যথার মধ্যেও বললেন, তাতে কি মাসিমা, গোয়েন্দাদের কত রিস্ক নিতে হয়। এ তো দেওয়াল থেকে পড়া দেখলেন, সিমলায় একবার পাহাড় থেকে পড়তে হয়েছিল। চলন্ত ট্রেন বা মোটর থেকেও কতবার লাফ দিয়েছি। গোয়েন্দাদের ব্যথা লাগে না। কাকটা আবার দেওয়ালে বসেছে, গলায় পইতে। বামা সুন্দরী তাকে আর একবার নমস্কার করে ঘরে চলে গেলেন। রাখোবাবু গুলতিটা নামিয়ে নিয়ে বললেন, না, এ কাকটা খুবই ডেঞ্জারাস দেখছি। গুলতি মারলে হয়তো আবার রিভেঞ্জ নিতে তেড়ে আসবে। তবে বলে সতীশ ভরদ্বাজ খুব সব জানতা হাসি একটা হাসলেন। বললেন, সাক্ষাৎ ব্রাহ্মণ ভূত। বরদাচরণের পিস্তলটা ছিটকে পড়েছিল জবা গাছের গোড়ায়। সরোজ সেটাকে কুড়িয়ে শুট করে মনোজের হাতে চালান করে দিল। মনোজ জামার তলায় লুকিয়ে নিয়ে পুতুলের হাতে পাচার করল। পুতুল সেটা নিয়ে নিজের পুতুলের বাক্সে ন্যাকড়া চাপা দিয়ে লুকিয়ে রেখে ভালো মানুষের মতো মুখ করে ঘর থেকে বেরিয়ে এলো। বরদাচরণের অবশ্য পিস্তলটার কথা খেয়াল হলো না। পড়ে গিয়ে তার ঘিলু নড়ে গেছে, মাথা ঝিমঝিম করছে। নিতান্ত গোয়েন্দাদের অজ্ঞান হতে নেই বলে তিনি অজ্ঞান হননি, কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে তিনি বারান্দায় রাখোবাবুর মুখোমুখি বসে বললেন, ব্যাপারটা খুবই জরুরি এবং গোপনীয়, বুঝলেন মশাই। আমি একটা পুরনো ফটোগ্রাফের সন্ধানে আপনার বাসায় এসেছি। একটা ছোট্ট ছেলের ফটোগ্রাফ। এইখানেই শেষ করছি মনোজদের অদ্ভুত বাড়ি গল্পটির দ্বিতীয় খণ্ড। আগামী সপ্তাহে আমি আবার ফিরে আসব এই গল্পের তৃতীয় খণ্ড নিয়ে। আমাদের সাথে জুড়ে থাকুন আর কমেন্ট করে জানান আপনাদের গল্প পাঠ কেমন লাগছে। নমস্কার।